নমস্কার, ঠিক সন্ধ্যে 7টায় আমার বাংলা নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। স্ট্রোকে আক্রান্ত, একটু হাঁটলেই হাঁপিয়ে যান, কিন্তু ইনহেলার নিয়ে তিনিও হাজির হয়েছেন। কেউ আবার হাঁটতেই পারেন না, তাকেও হাজির হতে হয়েছে। কারুর আবার রবিবারই ছিল প্রসবের দিন, তাকেও হাজির হতে হয়েছে। কোথায়? হিয়ারিংয়ে। দিকে দিকে চূড়ান্ত হয়রানির অভিযোগ দেখুন। হুগলির চুচুড়ার গৌরী মান্না, বয়স 70 ছুঁই ছুঁই। কয়েক বছর আগে স্ট্রোক হয়, হার্টেরও সমস্যা রয়েছে, একটু হাঁটলেই শ্বাসকষ্ট, ভরসা ইনহেলার। এই অবস্থাতেও তাকে যেতে হয়েছে এসআইআর শুনানিতে। বৃদ্ধার পরিবারের দাবি, এসআইআর এর খসড়া তালিকাতে তার নাম রয়েছে, তবুও হিয়ারিং এর জন্য রবিবার ডেকে পাঠানো হয়। যেতে হয় তার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অতিরিক্ত জেলা শাসকের দপ্তর। মাথায় জল জমেছে, কথা বলতে পারি না, শ্বাসকষ্ট হয়েছে। হিয়ারিং এ কেন ডেকেছে এখানে জানি না। ওনার কি তালিকায় নাম নেই? নাম আছে, জোনাকো নাম নেই বলছি, নতুন করে নাম তোলা হলো, ইয়ে করলে 95 সাল থেকে আমার নতুন ভোটার কার্ড রয়েছে, এখন নাম নেই বলছি। চুচুড়ার অশীতিপর সুসেন কুমার রায়চৌধুরী 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকায় তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। বৃদ্ধের দাবি, তার কোমর ভাঙা, হাঁটতে সমস্যা, তা সত্ত্বেও যেতে হয়েছে অতিরিক্ত জেলা শাসকের দপ্তরে এসআইআর শুনানিতে। তো আমি সরকারি অফিসার, তা এখানে 2002-এ কি নাম ছিল? নাম নাই তো দেখছি। এখন এই বয়সে আসা তো খুবই মুশকিল। সনকা দাস আগে থাকতেন পূর্ব মেদিনীপুরের তমলুকে, এখন থাকেন পাঁশকুড়ার খিরায়ে। ঠিক মতো হাঁটতে পারেন না। তার দাবি, 2002 সালের ভোটার তালিকায় নামে ভুল রয়েছে, তাই এসআইআর শুনানিতে আসতে হয়েছে প্রায় 1.5 ঘন্টা দূরে তমলুকের এক পঞ্চায়েত অফিসে। আমাদের কাছে এই কাগজগুলো জমা দিচ্ছে। হ্যাঁ, আমি তো অসুস্থ, চলতে পারছি না। হ্যাঁ, আমার তো পাটা খোড়া, কি করবো, কিছু করার নেই। নিয়ে বাড়ি চলে গেছে, ছেলে তো মারা গেছে, অসুস্থ অবস্থায় আসতে কিছু করার নাই। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানকার বাসিন্দা বন্দনা মণ্ডল অন্তঃসত্ত্বা। তার পরিবারের দাবি, রবিবারই ছিল প্রসবের দিন, তিনিও গিয়েছেন শুনানিতে। বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও অফিসে। ওই ভোটার কার্ডের কোনো কিছু সমস্যা আছে হয়তো। প্রসূতি প্রেগনেন্ট তো। আজ ডেট ছিল, আজ হিয়ারিং এর জন্য ঢাকা আসছি। পার্ক সার্কাসের বাসিন্দা মুস্তারিন বেগম, বয়স প্রায় 80, ঠিকমতো হাঁটতে পারেন না। রবিবার তাকে ডাকা হয় এসআইআর শুনানিতে। নাতিকে সঙ্গে নিয়ে লেডি ব্রেবন কলেজে যান বৃদ্ধা। हमको 2 नाम था, मगर फिर भी बुलाया गया। हम बोला भी कैसे चलेंगे, नहीं सके बाबू, नहीं आइए यहाँ लेके आइए, कागज जमा होगा। रिक्शा में पकड़ के चढ़ाया है। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানিতে দিকে দিকে হয়রানি, সেই ছবিটা এখন আপনারা দেখলেন। বয়স্ক, বিশেষভাবে সক্ষম এবং অসুস্থরা, তাদেরও দুর্ভোগের একশেষ। এবং এই জায়গা থেকেই অনেকেরই প্রশ্ন, তাহলে কি তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করতে পারতো না নির্বাচন কমিশন? এই নিয়ে অবশ্য অন্য যুক্তি দিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর শুনানি। দ্বিতীয় দিনেও বিভিন্ন শুনানি কেন্দ্রে ভিড়ে ভিড়, লম্বা লাইন, এতে ভোগান্তির একশেষ। আচ্ছা, ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন?
তখন অসুবিধা হবে না। তো যাদের ভোট দেওয়ার ইচ্ছে নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না, বা এসআইআর নিয়ে তার নাম নিয়ে মাথা ঘামায় না। তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না কেন, আমি তো এটা বুঝতে পারছি। তবু আমি নির্বাচন কমিশনের কাছে বলবো, যারা অসুস্থ মানুষ তাদের জন্য বিশেষ অপশন দেওয়া হোক। ইনি গৌরী মান্না। পরিবার জানিয়েছে সম্প্রতি তার সেরিব্রাল অ্যাটাক হয়, তারপর থেকে ঠিকমতো হাঁটতে পারেন না, সব সময়ের সঙ্গী ইনহেলার। এরকম অসুস্থ শরীরে রবিবার তাকে যেতে হয় হুগলির চুঁচুড়া শুনানি কেন্দ্রে। ব্রেন স্ট্রোক হয়েছে, ডান দিকটা মাথায় জল জমেছে, দাঁড়াতে পারি না, বুঝতেও পারি না। আপনি ভোট দেন তো? ভোট দেন তো? কষ্ট করে যাই। কলকাতায় টালিগঞ্জ গার্লস স্কুলেও চলছে শুনানি। সেখানে হাজির বিশেষভাবে সক্ষম ব্যক্তি, সঙ্গী হুইল চেয়ার। আলিপুরে আবার অশক্ত শরীরে শুনানি কেন্দ্রে এক বৃদ্ধ। অনেকেরই প্রশ্ন, এই দুর্ভোগ কি কোনোভাবে এড়ানো যেত না? বিকল্প কোনো ব্যবস্থা কি করতে পারত না নির্বাচন কমিশন? এই নিয়ে অন্য যুক্তি দিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। যারা বয়স্ক বা অসুস্থ লোক, আমি নির্বাচন কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, তাদের জন্য বিশেষ পোর্টালে ব্যবস্থা করা হোক। আচ্ছা, ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না। তো যাদের ভোট দেওয়ার ইচ্ছে নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না, বা এসআইআর নিয়ে তার নাম নিয়ে মাথা ঘামায় না। তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না কেন, আমি তো এটা বুঝতে পারছি। তবু আমি নির্বাচন কমিশনের কাছে বলবো, যারা অসুস্থ মানুষ তাদের জন্য বিশেষ অপশন দেওয়া হোক। সুকান্ত মজুমদারের এমন যুক্তি অনেকেই মানতে পারছেন না। আমাদের বয়স্ক লোকদের, যাদের 80-র উপরে বয়স, তাদের ওঠা উঠে এটা যদি একতলায় নিচে করা হয় তাহলে তাদের পক্ষে কিছু সুবিধা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যাদের বয়স 85 বছর বা তার বেশি, যারা বিশেষভাবে সক্ষম এবং বিএলওর কাছে আবেদন করেছেন, এমন অসুস্থদের বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করবেন কমিশনের প্রতিনিধি। কিন্তু বাস্তবে এরকম কি আদৌ হচ্ছে, এ প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা। একদিকে আপনারা দেখলেন দিকে দিকে চূড়ান্ত হয়রানির সেই ছবি সামনে ফুটে এসেছে। তৃণমূলের তো বিজেপির বয়স্ক ভোটারদের প্রতি কোনো সহানুভূতি নেই। ইলেকশন কমিশন একটা নিয়ম করেছে গত 3 বছর ধরে, যে দরকার হলে ভোট কেন্দ্র যাবে যারা বয়স্ক মানুষ তাদের কাছে। মতুয়া, রাজবংশী, উদ্বাস্তু, নমশূদ্র এবং এর মধ্যে আবার উচ্চবর্ণ হিন্দুরাও আছে, যাদের আজকে দেখেছি যে কোনো ক্রমে হিয়ারিং এ গিয়ে পৌঁছচ্ছে। বিজেপির এদের ওপর কোনো রকম সিম্প্যাথি নেই, তাই জন্যই এইরকম একটা কথা বলেছে, ভোট দিতে গেলে কেন হিয়ারিং এ যাবেন না, ধমক চমক, নাম কেটে দেবো। সব থেকে কম নাম বাদ বাংলায়। তৃণমূলের বিএলএ 2দের কৃতিত্ব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বৈঠক ছিল এবং সেই বৈঠকের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দিয়েছেন, শুধুমাত্র 58 লক্ষ নাম বাদ দিয়ে কমিশন খুশি নয়। আবির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা কি আজকের বৈঠকে? প্রথমত বিএলএ 2দেরকে তিনি আরো অনেক বেশি করে দায়িত্ব নিয়ে কাজ করার কথা বলছেন এবং আগামীকাল থেকেই বিএলএ 2রা যেন প্রত্যেক কটা শুনানি কেন্দ্রের ভেতরে থাকে সেই প্রসঙ্গে তাদের কাছে তিনি জানিয়েছেন এবং তার বক্তব্য, যদি তাদেরকে সেখান থেকে বার করে দেওয়ার চেষ্টা করা হয় তারা যেন পাল্টা চ্যালেঞ্জ করেন। তার কারণ নির্বাচন কমিশনের কাছে এমন কোনো আইন বা নোটিফিকেশন নেই যে তাদেরকে বার করে দিতে হবে এবং যদি কোনো ধরনের ঘটনা ঘটে তাহলে যেন তড়িঘড়ি জানানো হয়। সুপ্রিম কোর্টে যেহেতু এই আইনি লড়াইটা চলছে, আদালতের কাছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোটা বিষয়টিকে নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হবে। দ্বিতীয়ত তিনি এদিনকে বুঝিয়েছেন যে বিএলও 2রাই হচ্ছে এই মুহূর্তে প্রধান দলের শক্তি, কারণ বুথ স্তরে তারাই সংগঠনকে ধরে রেখেছেন এবং তৃণমূলকে চতুর্থবার জিতিয়ে আনার ক্ষেত্রে যে দায়ভার সেটা ওই বিএলও 2দের হাতে রয়েছে, সেই প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যাদের নাম যুক্ত হতে চলেছে নতুন ভাবে যেগুলোতে, তারা বৈধ না অবৈধ সে বিষয়ে তারা যেন দেখেন। যারা হয়তো শুনানি কেন্দ্রগুলোতে পৌঁছতে পারছেন না, ক্যাম্পগুলোতে, তাদেরকে যেন নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। প্রয়োজনে টোটো নিয়ে তাদের বাড়িতে গিয়ে যেন তাদেরকে নিয়ে যাওয়া, অর্থাৎ কে যাচ্ছেন আর কে যাচ্ছেন না সেই বিষয়টা যেন তারা যেন নজরে রাখেন।
একই সঙ্গে উল্লেখ করেছেন যে হঠাৎ করে 30 লক্ষ নাম বাদ দিয়ে দেওয়া হবে, তারপর ভোট ঘোষণা করা হবে, এমন যেন পরিস্থিতি ওরা যেন তৈরি করতে না পারে। এবং তিনি এই প্রসঙ্গে, যেটা আমরা জানতে পেরেছি, উল্লেখ করেছেন যে ভোট ইডি সিবিআই দেবে না, সাধারণ মানুষ দেবে, তাই সে কারণেই হচ্ছে বুথ স্তরের তৃণমূল কর্মীরা যেন গোটা বিষয়টিকে নিয়ে নজর রাখে। একই সঙ্গে এদিনকে বিএলও 2দের কাজের তিনি ভূয়সী প্রশংসা করেছেন এবং বিএলও 2দেরকে যারা সাহায্য করছেন না বা এই প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত পৌরসভা বা পঞ্চায়েত এলাকার যারা সাহায্য করছেন না তাদেরকেও তিনি কার্যত সতর্ক করে দিয়েছেন যে পদে থাকার মতো বিষয় সবসময়ের জন্য চলে না, কাজ করতে হবে, যদি কাজ না করা হয় তাহলে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। ফলে একদিকে বিজেপিকে রাজনৈতিকভাবে আক্রমণ, বিএলওদের কাজের ভূয়সী প্রশংসা এবং এই গোটা পরিস্থিতির মোকাবিলায় কিভাবে তারা কাজ করবেন সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিয়েছেন। এর পাশাপাশি সিনিয়র সিটিজেনদের বিষয় নিয়ে সরব হয়েছেন এবং আগামীকাল নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের যেটি প্রতিনিধি দল তাদের হয়রানি রোখার জন্য যাবে সেই প্রসঙ্গের কথা এদিনকে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন বলে আমরা জানতে পেরেছি। বেশ, এসআইআরে পদ্মে কাটা দক্ষিণবঙ্গে, সেখানে মতুয়াদের অস্বস্তি এবং উত্তরবঙ্গে অনন্ত অস্বস্তি। ভোটার লিস্টের নাম না এসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই উনি রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঠেকার দেশি। আরে আমাদের ঠেকার মানুষের প্রমাণটা খাই করবে। উত্তরবঙ্গে বিজেপির বড় ভরসা রাজবংশী ভোট। অনন্ত মহারাজ এই রাজবংশীদের স্বঘোষিত মহারাজ, রাজ্যসভার বিজেপি সাংসদ। তিনি যা বললেন তা বিজেপির কাছে অস্বস্তির বলেই অনেকের মত। শনিবার দিনহাটার আদাবাড়ি ঘাটে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভায় সুর চড়ান অনন্ত মহারাজ। ভোটার লিস্টের নাম না এসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই উনি রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঠেকার দেশি। আরে আমাদের ঠেকার মানুষের প্রমাণটা খাই করবে। যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি, ওলে মানুষ পাকিস্তান থেকে যাচ্ছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি, পুলিশ প্রশাসনের প্রায় মানুষই বাংলাদেশি, লিডার গুলো সব বাংলাদেশি। তাহলে আমার প্রমাণপত্রটা কে দেখবে? সংবিধানে খোয়া আছে, ওই সংবিধানের চেয়ারটা কায় বসবে? বিজেপির রাজ্য সভাপতি বিষয়টি কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। উনি কি বলেছেন আমার জানা নেই, আমি বিষয়ে মন্তব্য করতে চাই না। এসআইআর এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোথাও কোনো সম্পর্ক নেই। বাংলাদেশি কিংবা পাকিস্তানি বলা অনন্ত মহারাজ বলেছেন। কাকে বলছেন? প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি পাকিস্তানি। আমি তো শুনিনি কোনোদিন বলেছেন বলে, আমার জানা নেই। আমরা তো এই আশঙ্কার কথা বলছি, যারা পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতবর্ষের নাগরিক, বৈধ নাগরিক, তাদের শিকড় ধরে টান দিয়ে এসআইআর এ তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে অসমের মতো পরিস্থিতি করে ছাড়া আমরা সর্বাত্মকভাবে পাশে আছি এবং বিজেপি চক্রান্তের বিরোধিতা করছি। অনন্ত মহারাজ যদি প্রকৃত নাগরিকদের শুভানুধ্যায়ী হন তাহলে কড়া ভাষায় বিজেপির এই চক্রান্তের বিরোধিতা তিনিও করুন। দক্ষিণবঙ্গে বেশ কিছু আসনে বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। সেই মতুয়াদের অনেকেরই আশঙ্কা এসআইআর এর জেরে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে। এ নিয়ে অস্বস্তিতে বিজেপি। উত্তরবঙ্গে আবার বিজেপির ভরসা রাজবংশী ভোট। সেই রাজবংশীদের স্বঘোষিত ধর্মগুরু এমন মন্তব্য করেছেন যা পদ্ম শিবিরের কাছে বিড়ম্বনা। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না এসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই উনি রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঠেকার দেশি। আরে আমাদের ঠেকার মানুষের প্রমাণটা খাই করবে। যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। নিউজ 18 বাংলা। ঠাকুরবাড়িতে মমতা পন্থীদের মারধরের প্রতিবাদ।
আর সেই প্রতিবাদের জন্য 5ই জানুয়ারি রাজ্য জুড়ে মতুয়াদের অবরোধ কর্মসূচি। আরও একবার আপনাদেরকে জানাবো, ঠাকুরবাড়িতে মমতাওয়ালাপন্থীদের মারধরের প্রতিবাদ। অবরোধ কর্মসূচির ডাক মমতাওয়ালার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের। এসআইআরে মতুয়াদের নাম বাদের আশঙ্কায় এই প্রতিবাদ কর্মসূচি। 5ই জানুয়ারি রাজ্য জুড়ে মতুয়াদের অবরোধ কর্মসূচি। আমরা গিয়েছিলাম, তিনি একটা বক্তব্য রেখেছেন 50 লক্ষ রোহিঙ্গার যদি নাম বাদ যায় তাহলে 1 লক্ষ আমাদের লোকের নাম বাদ গেলে কোনো অসুবিধা নাই। তিনি এই কথাটা কেন বলেছেন সেটা জানার জন্য আমরা তার বাড়িতে গিয়েছিলাম। যারা মতুয়া নয় তারা যেভাবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আতর্কিতভাবে 3 দিক থেকে আমাদের আক্রমণ করেছে, আমাকে করে যেভাবে মারপিট করেছে, হসপিটালে এডমিট ছিলাম। তাহলে এই বিচারটা ঠাকুরের দরবারে পাঠালাম। জাহাজ প্রতিমন্ত্রী আজকের নাম ভাঙাইয়া খাচ্ছেন, সেই তরি ফুটো হয়ে যাচ্ছে। এ তরি আর কেউ বাঁচাতে পারবে না। দয়াল যদি হরিচাঁদ গুরুচাঁদ থাকে, এর ক্ষমা কেউ পাবে না কোনোদিন। তাদের এই রাজ্য জুড়ে যে কর্মসূচি অবরোধের কোন বিষয়ে আদৌ ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুরের ঘরের কাছে এসছিল, আমরা তাদের রুখে দিয়েছি সেই উদ্দেশ্য, না এসআইআরে মতুয়াদের নাম বাদ গেছে সেই উদ্দেশ্যে, সেইটা আগে পরিষ্কার করা দরকার। অবরোধ করতেই পারে, তারা কর্মসূচি নিতেই পারে, কিন্তু মানুষ কতটা গ্রহণ করবে সেটা মানুষই বুঝিয়ে দেবেন। ইতিমধ্যেই দেখেছি মতুয়ারা তাদের পাশে নেই বিধায় তাদের এই সব কর্মসূচি তারা নিতে বাধ্য হচ্ছে। মূলত নান্টু গোসাইকে যেভাবে, একজন গোসাইকে যেভাবে প্রহার করা হয়েছে, এটা মতুয়াদের অসম্মান। এরই প্রতিবাদে আগামী 5 তারিখে, এবং সেই সঙ্গে আপনারা হিয়ারিং করছেন করুন, কিন্তু কোনো মতুয়া, দলিত, আদিবাসী, দেশভাগের বলি কোনো মানুষের নাম যাতে কাটা না যায়, দুটো ইস্যুকে সামনে রেখে আগামী 5ই জানুয়ারি সোমবার বেলা 12 ঘটিকায় সারা বাংলার বিভিন্ন জেলা জুড়ে আমাদের যেখানে যতটুকু সংগঠন আছে অবরোধ কর্মসূচি পালন হবে। গতকালই নন্দীগ্রামে জোড়া ক্যাম্পের ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন। নন্দীগ্রামের অনেকে কিছু রিকোয়েস্ট এসেছিল যে এখানেও এরকম একটা ক্যাম্প করা হোক, আমরা যাতে এই সুযোগ সুবিধা পাই। 2টো মডেল ক্যাম্প নন্দীগ্রামে করা হবে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের জন্য একটা মডেল ক্যাম্প হবে, এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের জন্য আরেকটা মডেল ক্যাম্প হবে। যতই করো হামলা আবার জিতবে বাংলার কর্মসূচিতে আমি যেহেতু 15 তারিখ পূর্ব মেদিনীপুরে থাকবো, আমি সেই ক্যাম্প উদ্বোধন করতে নন্দীগ্রামে যাব। নন্দীগ্রামে জোড়া ক্যাম্পের ঘোষণা অভিষেকের। পাল্টা খোঁচা বিরোধী দলনেতার। তৃণমূলের ক্যাম্পে না যাওয়ার পরামর্শ শুভেন্দুর। ভোটের জন্য নিম্ন রুচির রাজনীতি, কড়া আক্রমণ জয়প্রকাশ মজুমদারের। নতুন করে ভোটের আগে সেবা দান করে চটকদারিকে নন্দীগ্রামের হিন্দুরা ওই ফাঁদে পড়বে না। একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না। আমি আগামীকাল নন্দীগ্রামের হিন্দুদের আবেদন করব, এই তৃণমূলের চোরের টাকায় সেবাশ্রয়ে যাবেন না। এরা হিন্দু জনসংখ্যা জন্মহার কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটও দিয়ে দিতে পারে না, এমন কোনো কাজ নেই। তৃণমূলের ট্যাবলেট খাবেন না, তৃণমূলকে দিয়ে রক্ত টেস্ট করাবেন না, আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে পারে। একটা অবাস্তব কথা বলে রাজনীতির স্বার্থে মানুষকে মিথ্যে কথা বলতে বলতে এত দূর মিথ্যে বলতে হবে। জ্বর জারি হলে, অসুখ হলে প্যারাসিটামল খায়। অশিক্ষিত একটা লোক মানুষকে চিকিৎসা থেকে দূরে রাখতে চায়, যে লোক ভুরি ভুরি মিথ্যে কথা বলে শুধু ভোটের জন্য কতখানি একটা মানুষ নীচ হতে পারে, নিম্ন রুচির পলিটিক্স করতে পারে, এই শুভেন্দু অধিকারীকে না দেখলে জানা যেত না। এর মুখ খোলাটা হচ্ছে বিপদ। এই জন্য একে সব জায়গা থেকে বিতাড়িত করা উচিত। আর এসবের মধ্যেই আবারও বিএলওর মৃত্যুর অভিযোগ সামনে আসছে, যে এসআইআর এর কাজের চাপে। এবার বাঁকুড়ার রানীবাঁধে সেখানে ক্লাসরুম থেকে প্রধান শিক্ষক তথা বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এসআইআর এর কাজের চাপ, ক্লাসরুম থেকে সুইসাইড নোটও উদ্ধার। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, সেখানে বিএলওর 6 বছরের মেয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি রয়েছে। বিএলও তিনি কি করছেন? মেয়ে হাসপাতালে ভর্তি, তার বেডের পাশে শুয়ে রয়েছেন, এবং সেই অবস্থাতেই তিনি এসআইআর এর কাজ সারছেন। দেখুন। স্কুল থেকে উদ্ধার বিএলওর দেহ। প্রধান শিক্ষক বিএলও হিসেবে কাজ করছিলেন, নাম হারাধন মণ্ডল। পরিবারের দাবি এসআইআর এর কাজের চাপে তিনি আত্মহত্যা করেছেন। যে ক্লাসরুম থেকে বিএলওর দেহ উদ্ধার
সেখান থেকে সুইসাইড নোটও মিলেছে বলে দাবি। তাতে লেখা, বিএলওর কাজের চাপ নিতে পারছি না, বিদায়। বাঁকুড়ার রানীবাঁধের রাজাকাটা এলাকার বাসিন্দা হারাধন মণ্ডল এলাকারই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। বিএলওর কাজ করছিলেন। পরিবারের দাবি, রবিবার সকাল 9:30 নাগাদ বাড়ি থেকে বের হন হারাধন। বলেন এসআইআর এর শুনানিতে যাচ্ছেন। এর 1 ঘন্টার মধ্যে স্কুলের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবারের দাবি, সকাল থেকে এসআইআর এর কাজ নিয়ে চিন্তায় ছিলেন হারাধন। তাই বাড়ি থেকে বেরোনোর পর তাকে ফোন করেন পরিবারের একজন, কিন্তু তিনি ফোন ধরেননি। এতে সন্দেহ বাড়ে, শুরু হয় খোঁজ। শেষমেশ তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় স্কুলের ক্লাসরুম থেকে। এসআইআর চাপ নিতে পারছে না বাবা, তার জন্য সুইসাইড করে নিয়েছে। প্রচুর চাপ ছিল, কোনো কিছু সাহায্য পাচ্ছে না, কোনো কিছু বলছে যখন অফিসে কোনো নোটিশ নেই, কোনো ট্রেনিং নেই, কিচ্ছু নেই। আজ বলছে এই কাজটা করলে হবে, কাল বলছে ওই কাজটি ভুল। সে তারপরে এবারে বলছে যে আপনি বুঝে করুন, এগুলো সব আপনার সব করতে হচ্ছে, প্রেশার হচ্ছে বিভিন্ন দিক থেকে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এখানকার বিএলও অতনু জানা, তার 6 বছরের মেয়ে অসুস্থ। শুক্রবার থেকে পাঁশকুড়া হাসপাতালে ভর্তি। এদিন অতনুর এসআইআর এর কাজের চাপ, তাই হাসপাতালে মেয়ের বেডের পাশে বসেই এসআইআর এর কাজ সারছেন। এই মুহূর্তে কাজটা আমাকে করতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই, যত কঠিন হলেও করতে হচ্ছে। কতদিন হয়েছে আপনার মেয়ে এখানে ভর্তি? 3 দিন চলছে। এখন ডাক্তারবাবুর সাথে কথা বললাম, ডাক্তারবাবু বলছে এখনো কিছুদিন রাখতে হবে, পুরোপুরি সংকটমুক্ত নয়। তো আপনাকে এখানেও কাজ করতে হচ্ছে, প্লাস পাঁশকুড়াতে গিয়েও কাজ করতে হচ্ছে। পাঁশকুড়াতে গিয়েও করতে হচ্ছে। এই ধরনের ইস্যু যদি কেউ কারো থেকে থাকে, আমার নলেজে আসলে আমি চেষ্টা করবো একদম ব্যক্তিগতভাবে তার পাশে থেকে, তার যাতে এই সমস্যাটা কোনো কাজের ক্ষেত্রে বিঘ্ন না ঘটায় সেটা ইনশিওর করা। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী এবং পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। 2024 সালের সুন্দরবনের নানা জায়গায় অন্তত 22 বার বাঘের হানা হয়েছে, যাতে প্রাণ গেছে অনেকেরই। আর এবছর অর্থাৎ 2025 সালের 28শে ডিসেম্বর পর্যন্ত মাত্র 2 বার লোকালয়ে বাঘের হানা। কিভাবে এই সাফল্য দেখুন। এটা তাদের এলাকা। কখনো তারা ছুটে বেড়ায়, কখনো জলে খেলে। দক্ষিণ রায়, দক্ষিণ 24 পরগনার সুন্দরবন, যেখানে বাঘের ভয়ে সন্ধে হয়, সকালও হয়। এবছর নানা সময়ে সুন্দরবনে বাঘের দেখা পেয়েছেন পর্যটকরা। এখানে যেমন বাঘের দেখা পাওয়া যায়, তেমনি বাসিন্দাদের মনে ডোরা কাটার ভয়। মাঝে মধ্যেই বনাঞ্চল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার, হামলা চালায়, অনেকের প্রাণও গিয়েছে। স্থানীয়দের দাবি, এবছর ছবিটা বদলেছে। সৌজন্যে বন দফতরের ফেন্সিং। গত বছর ফেন্সিং এর কাজ খুব একটা ভালো ছিল না, এবছর জালের কাজ খুব ভালো হয়েছে, তাই মোটামুটি এবছর এখনো পর্যন্ত বাঘ আসেনি। অন্যান্য বছর এই সময় অন্তত 10-15 বার করে বাঘ খেয়ে যায়, তাতে মানুষ খুব আতঙ্কে থাকতো। এখন একবারও খেয়ে হয়নি। এবছর জালের কাজও খুব ভালো হচ্ছে, আমাদের ডিউটিও খুব লক্ষ্য নজর রেখেছে। এখন অব্দি বাঘ এখন এলাকায় আসেনি। বন দফতরের তথ্য অনুযায়ী 2024 সালে সুন্দরবনের নানা জায়গায় অন্তত 22 বার বাঘের হানা হয়েছে। এতে অনেকে প্রাণ হারান। এবছর সেটা কমেছে। 28শে ডিসেম্বর পর্যন্ত মাত্র 2 বার লোকালয়ে বাঘের হানা। সুন্দরবনে প্রায় 26 কিলোমিটার এলাকায় রয়েছে ফেন্সিং। বন দফতরের দাবি, আগে বনাঞ্চলে দেওয়া জালের উচ্চতা ছিল 8 ফুট। এবছর জালের উচ্চতা বাড়িয়ে 10 ফুট করা হয়েছে। এই উঁচু জাল টপকে বাঘ গ্রামে ঢুকতে পারেনি। এই জঙ্গলেই বাঘ রয়েছে, কারণ দেখলে বোঝাই যাচ্ছে যে ফেন্সিং করা রয়েছে, এবং গত বছরগুলো যেভাবে ফেন্সিং হতো সেই ফেন্সিং থেকে অনেকটা উঁচু করা হয়েছে সেই ফেন্সিং। আপাতত তো আমরা চেষ্টা করছি কি বাঘটা না বেরোয়, তো ফেন্সিংয়ের কাজ তো আমাদের গোটা বছরই চলতে থাকে। তো আমরা অনেকটা এখানে রিপেয়ারিংটা করেছি আর অনেকটা রিপ্লেসও করেছি। তো সেইভাবেই আমাদের রেগুলার মনিটরিংও চলছে কি জালের কোনো ক্ষতি না হয়ে আর বাঘটা বাইরে না বেরোতে। সুন্দরবন থেকে ক্যামেরায় রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।